যে রিপোর্ট আমাদের হাতে এসেছে সেটিকে বলতে পারি আমরা কেরামতির ৩ নির্বাচনের যে পোস্টমর্টেম, সেই পোস্টমর্টেম রিপোর্ট কি এসেছে রিপোর্টে সেই বিষয়টি আগে কিছুটা তুলে ধরতে চাই। রিপোর্টে বলা হয়েছে, যেটি শুরুতে বলছিলাম তারপর আরও যেটি আছে সেটি হচ্ছে যে স্ট্র্যাটেজি ছিল প্রথমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, যে কোনোভাবে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য নেওয়া হয়েছিল সেই স্ট্র্যাটেজি। বেছে বেছে নিজেদের লোকজনদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। বিষয়টি করা হয়েছিল এমন এক কলোনিয়াল পদ্ধতির মতো, মেধাবী অফিসারদের ইগনোর করে নিজেদের লোক দিয়ে নির্বাচন ব্যবস্থাকে সাজানো হয়েছিল এবং ইসিকে তৈরি করা হয়েছিল এক পাপেটের মতো। 2014 নির্বাচন ছিল সাজানো ও সুপরিকল্পিত, যেখানে কোনো অংশগ্রহণ ছিল না। 2018 নির্বাচনের বেলায় বলা হচ্ছে 80 ভাগ কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে রাখা হয়েছিল, যেগুলোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100 ভাগ ছাড়িয়ে যায়, যেটা বলছিলাম। অভিনব সে পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে হয়েছিল বলে তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে। কারা ছিল? বাস্তবায়নটা করা হয়েছে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে ব্যবহার করে। 2024 সালে কমিশনের চেয়ে প্রশাসন হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারী কিছু সামরিক কর্মকর্তা ইভিএম নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছিল। ইভিএম কমিশনের কোনো নিজস্ব প্রকল্পই ছিল না। 20,000 টাকার ইভিএম 2 লাখ টাকার উপরে কেনা হয়। সব মিলিয়ে 3,000 কোটি টাকার অপচয় করা হয়েছে, যা নির্বাচনে কোনো কাজেই আসেনি। 2018 নির্বাচন নিয়ে আরও তদন্ত হওয়া দরকার বলে সুপারিশ করেছে কমিশন এবং এই 3টি নির্বাচনের প্রত্যেকটিতে ভোট কাস্টিংয়ের হার পরিবর্তন করা হয়েছে বলে খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। এই 3 নির্বাচনের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতের মধ্যেই আমাদের আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থীরা অংশগ্রহণ করতে যাচ্ছেন। সেই নির্বাচনের অবস্থাটাই বা কি, সে বিষয়ে আমরা একটু জানবো। আমরা শুরুতে যেতে চাই এহতেশাম হকের কাছে। এহতেশাম, এই যে 3 নির্বাচনের যে তদন্ত কমিশন রিপোর্ট এসেছে, আপনারা নিজেরাও সেই নির্বাচন সম্পর্কে জানেন। আমরা এখন আসলে কোন ধরনের নির্বাচনের দিকে এগুচ্ছি? আমরা আগের 3 নির্বাচন থেকে কি শিক্ষা নিয়েছি? সেই শিক্ষাগুলো কি আমরা এই যে এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে, তফসিলি পিরিয়ডের মধ্যে আমরা আছি, এর মধ্যে কোনো গুণগত পরিবর্তন কি আপনি দেখছেন? খুবই কম। আমি এখানে কোনো পজিটিভ উত্তর দিতে পারছি না। যে 3টা নির্বাচন সংগঠিত হয়েছিল হাসিনার আমলে ইঞ্জিনিয়ারিং করে, ওই নির্বাচনগুলো সংগঠন করার জন্য যে ধরনের আমলাতন্ত্র ছিল, যে ধরনের ব্যক্তিরা বা যে ধরনের সিস্টেম বা যে ধরনের প্রতিষ্ঠান কাজ করেছে, সেই প্রতিষ্ঠানগুলোর কতটুকু সংস্কার হয়েছে সেটা প্রশ্ন থাকলো। আমরা এখনো জানি যে আলটিমেটলি আমাদের আমলাতন্ত্র এখনো কোনো আসন্ন ক্ষমতার দিকে হেলে যায়, ঝুলে যায়। তারা এখনো পর্যন্ত যে ধরনের নৈর্ব্যক্তিকভাবে তারা পেশাদারিত্বের সাথে নির্বাচন কন্ডাক্ট করবেন, সে ধরনের কোনো উদাহরণ আমাদের সামনে পড়েনি। অন্তত গত 1.5 বছরের আচরণে আপনি জেনে থাকবেন। প্রথমেই আমরা সমালোচনা করেছিলাম যে পুরাতন আইনের উপর ভিত্তি করে এই নির্বাচন কমিশনটা হয়েছে এবং নির্বাচন কমিশনের যে অদক্ষতা, যে অসততা, ভুরি ভুরি উদাহরণ আছে গত 1-1.5 বছরে। তো এই সংখ্যাটা থেকেই যায় যে তারা আসলেই পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারবে কিনা। কারণ আপনার যে আমলাতন্ত্রের মাধ্যমে যে লোকেরা নিয়োগপ্রাপ্ত হয়েছিল আপনার হাসিনার আমলে, যারা ওই সময় তাদের মেরুদণ্ডের প্রমাণ দিতে পারেনি, দাঁড়াইতে পারেনি দেশের জন্য, যে শপথ নিয়ে তারা আলটিমেটলি সিভিল সার্ভিসে জয়েন করেন, সেই শপথ ভঙ্গ করে তারা ওই ধরনের নির্বাচনে আলটিমেটলি শেখ হাসিনাকে, ফ্যাসিবাদী কাঠামোকে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে কি আমরা বের করে দিতে পারছি? তাদেরকে কি শাস্তির আওতায় আনা গেছে? অফকোর্স না। এবং সেগুলো উদাহরণই আমরা এখনো পর্যন্ত দেখে যেতে পারছি। সুতরাং আমাদের আশার তেমন কিছু নেই এবং এটা অত্যন্ত দুঃখজনক যে বিপ্লব পরবর্তী এই সরকার, যেখানে খুবই গুরুত্বপূর্ণভাবে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের সংস্কারটাকে, সেটা করা যায়নি। আমি শুধু আমার উদাহরণ দেই। এই যে তফসিল ঘোষণা হওয়ার পর যে শুধুমাত্র নির্বাচনের যে প্রার্থী যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া, সেখানে আপনি যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেগুলো আপনারা একটু খেয়াল করে দেখেন। যেটা আমি সিলেটে প্রেস কনফারেন্স করে বলেছি যে বিভিন্ন ব্যক্তিকে ভিন্নভাবে ট্রিট করা হচ্ছে। যেমন আমি আপনাকে বলি, আজকে ন্যাশনাল টেলিভিশনে জনাব তারেক রহমান সাহেব 17 বছর বাইরে ছিলেন। উনার দ্বৈত নাগরিকত্ব আছে কি নেই, উনি ব্রিটিশ নাগরিক ছিলেন বলে আমরা জানি, ইন্টারনেটে একটা প্রমাণ আছে। তো এটার ব্যাখ্যা কেন জনাব তারেক রহমান দেবেন না? বা আমরা যে
সুশীল সমাজ বা যে আমরা সাংবাদিক সমাজ আমরা কেন জিজ্ঞেস করতে পারবো না? বা নির্বাচন কমিশনের যে অফিসার ঢাকা 17-তে আছেন, উনি কেন এই প্রশ্ন করেন না যে যে ঘরটা আছে যেখানে লেখা আছে যে আপনি কি দ্বৈত নাগরিক ছিলেন, হ্যাঁ অথবা না, এটা ফিল আপ করা হয় নাই, এই প্রশ্ন কি করতে পারবেন? দ্বিতীয় উদাহরণ হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু, শিল্পপতি, অনেক অনেক বড় লোক মানুষ, ওনার ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে? সবাই জানে উনি দ্বৈত নাগরিকত্ব ওনার ছিল, কিন্তু আমরা দেখেছি মনিরা হক, ফ্যানি 3-এর যে রিটার্নিং অফিসার, উনি প্রশ্ন করেননি যে আপনার প্রমাণ কোথায় যে আপনি আপনার দ্বৈত নাগরিকত্ব আপনি ত্যাগ করেছেন, সেগুলো জিজ্ঞেস করা হয়নি। অন্যদিকে আমার ক্ষেত্রে এখানে এবং কম্পেয়ার করা হলে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমার ক্ষেত্রে বলা হয়েছে যে হোম অফিস ইংল্যান্ডের কেন খোলা না। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশনের যে অফিসাররা আছে, হঠাৎ করে আমরা এটা আশা হয়তো করা উচিত না যে তাদের খুবই মেরুদণ্ড গজাবে এবং তারা নৈর্ব্যক্তিকভাবে একটা নির্বাচন তারা কন্ডাক্ট করতে পারবেন, সেই আশঙ্কা আমার আছে এবং সেই আশঙ্কা প্রত্যেকটা দলের আছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে ট্রিট করা হচ্ছে একটা বড় দলকে, যাদেরকে বলা হচ্ছে যে তারা আসন্ন সরকার গঠন করবে, বা হবু প্রাইম মিনিস্টার হিসেবে কাকে কি ধরনের প্রটোকল দেওয়া হচ্ছে। লজ্জাজনক বিষয় হচ্ছে যে এগুলো নিয়ে এখন প্রশ্ন করা হয় না যে কোনটা, এটা কেন কিংস পার্টির আচরণ হয় না যখন আপনার রাষ্ট্রের এত এত টাকা খরচ করে একটা দলের একজন চেয়ারম্যানকে এত এত প্রটোকল দেওয়া হচ্ছে।